প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 28। আরশ নুসরাতের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারল না। রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। নুসরাতের উদ্যত্ততা সে মেনে নিতে পারল না। নিজেও চিৎকার করে উঠল, আল্লাহর কসম করে বলছে নুসরাত নাসির জন্ম বলে যদি কিছু হয় তাহলে তোর মতো বেয়াদব অবাধ্য অভদ্র মহিলাকে আমি বিয়েই করব না। নুসরাত দমে যাওয়ার পাত্রী না। সে ফোনের এপাশ থেকে গলা ফাটিয়ে চিৎকার করে বলে ওঠে, আমি মনে হচ্ছে মরে যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য। ফোন রাখ শালা, আর লিখে নে 2 দিনের ভেতর আমি বিয়ে করব তোর সামনে বসে, তারপর আমার জামাইকে তুই দুলাবাই ডাকবি। নুসরাত আরশের ফোন রাখার কথা বলে নিজের মুখের উপর ফোন কেটে দিল। আরশের আগে গিডেলার মতো কাজ করলো নুসরাত মুখে দ্বিতীয় বিবাহের কথা শুনে। সে কি সত্যিই বলেছে নাকি ওই কথা? রেগে গিয়েছে বলেই তো বলেছে, কিন্তু ওই বেয়াদব মহিলা মুখে মুখে তর্ক কথার বদ অভ্যাস কখনো যাবে না। আজ একটা উচিত শিক্ষা দিয়েই আসবে সে। সৈয়দ বাড়ি ফোটের থেকে বের হয়ে আসলো বড় বড় পা ফেলে। কানে তখনও ফোন লাগানো, বেমালুম ভুলে গেল বসেছে সেটা। নুসরাত ফোন কেটেছে তার মুখের উপর। এটা ভাবতেই আরশের রাগ বাড়ছে তরতর করে। কত বড় সাহস তার মুখের উপর ফোন কাটে। আরশ ফোনটা শক্ত হাতে চেপে অন্য হাতে নাক ঘষল। কয়েকবার ঘষল এরকম করে। শীতকাল অতিবাহিত হতেই নাকের ডোকায় খসখসে অনুভব হলো। এরপর জ্বালাপুরা শুরু হলো। নাকের ভেতর চাপ অনুভব হতেই হাত দিয়ে নাকের ডোকায় স্পর্শ করলো আরশ। সামান্য ঘষে হাত চোখের সামনে আনতেই বিরক্ত হলো। নাক কুচকিত করলো। মুখ দিয়ে নিচু স্বরে ধ্বনিত হলো, নাও দিস ব্লাড হ্যাজ টু স্টার্ট কামিং আউট। হোয়াট দ্য হেল ইয়ার। আরও 2-1বার হাতের তালু দিয়ে নাক কষল শক্ততার সাথে। চোখ অন্ধকার দেখলো, সাথে সাথে ঘুরে উঠল। আরশ পাত্তা দিল না। তার মাথায় আজ আগুন চড়ে উঠেছে। এই বেয়াদবটাকে কয়েকটা না দিলে এর কাছের মতো চলা জিহ্বা বন্ধ হবে না। শিকদার বাড়ি যেতে যেতে নাক এমনভাবে হাতের তালুতে ডলল, নাকটা লাল টকটক হয়ে গেল। হাতের রবার বলটা দূরে ছুঁড়ে ফেললো রাগে। এটা কোনো কাজের না। সামান্য পরিমাণ রাগ রিলিফ আসেনি এত প্রচেষ্টা করার পর। শিকদার বাড়ি গেট হলে দাঁড়িয়েছিলেন নিজাম শিকদার। আরশকে দেখিয়ে এগিয়ে আসতেন কথা বলতে। আরশ কোনো কথা কানে নিল না। দুপদাপ পায়ে গেল বাড়ির ভেতর। নচেনা একটা বাড়িতে কোনো দিকে না তাকিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে ঢুকলো ভেতরে। নিজাম শিকদার তবদা খেয়ে দাঁড়িয়ে রইলেন বাহিরে বাড়ির সামনে। ছেলেটা তাকে এমনভাবে অদেখা করে গেল যেন সে এখানে দাঁড়িয়েই নেই। তার বাড়িতে ঢুকে গেল সুরসুর করে তাকে রেখে। অবাক হয়ে যখন নিজাম শিকদার চেয়ে রইলেন আরশের যাওয়ার দিকে, তখনই বাড়ির ভেতরে আসলো বিকট শব্দ। নিজাম শিকদার দৌড়ে দিলেন ভেতরে। ড্রয়িং রুমে উপস্থিত হতেই কানে আসলো নুসরাত আর আরশের তর্কাতর্কি। নিজাম শিকদার চিৎকার অনুসরণ করে এসে সামনে উপস্থিত হলেন সৌরভীর রুমের সামনে। ভেতরে ঢুকে পরিবেশ কনের পূর্বেই তার মুখের উপর দুপ করে দরজা লাগিয়ে দিল আরশ। সৌরভীর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালেন, কি হয়েছে? সৌরভী স্ট্রাক করলো। নতবর দুজনকে ফুল প্রাইভেসি দেওয়ার জন্য নিজের দাদা নামক লোকটাকে টেনে নিয়ে গেল দোতলার দিকে। এই লোকটা এখানে থাকলে আরো বেজাল করবে, তাই এই মুহূর্তে ওনাকে নিয়ে যাওয়াই উত্তম। আরশ দুপদাপ পায়ে রুমে ঢুকতেই নুসরাত হকচকালো। সে মনে করে নিয়ে আরশ চলে আসবে শিকদার বাড়িতে। অতিরিক্তের আগে চিৎকারে কপালে গাম জমা হয়েছে দুজনের। শ্বাস ফেলছে দুজনই গড়ে গড়ে। আরশ তখন নাকের রক্ত মোছার জন্য এখনো লেগে আছে চারিদিকে ছড়িয়ে। সরু নলি দিয়ে মৃদু রক্ত বের হচ্ছে নাসারন্ধ্রের ভেতর থেকে। আরশ সৌরভীর দিকে না চেয়ে হাত দিয়ে চুটকি বাজালো, তারপর ইশারা করলো রুম থেকে বের হওয়ার। সৌরভী কোনো প্রকার বাক্য বের না করে নিঃশব্দে বেরিয়ে পড়ল রুমের বাহিরে। আর দ্রুত হাতে দরজার সিটকেনি লাগায়। অতঃপর খেপাটের চোখে নুসরাতের দিকে এগিয়ে যাবে। নুসরাত সতর্কতা জারি করলো, এক পা আগাবি না। আরশ কথা কানেই নিল না। নুসরাত কথা না শোনার বান করে চুপচাপ পা বাড়ালো বিছানার দিকে। নুসরাত তখন রাগে বিছানার দাঁড়িয়ে আরশের সাথে চিৎকার করে কথা বলছিল। এখনো পর্যন্ত বিছানার মধ্যেই দাঁড়িয়ে। আরশ সেটি এগিয়ে গেল বিছানার কাছে। নুসরাত পেছনে সরার পূর্বেই নিজের বলিষ্ঠ এক হাত দিয়ে মেলি পিঠ পেঁচিয়ে ধরল। অতঃপর এক হাতে বিছানার উপর থেকে কুলে তুলে নিল। নুসরাত চোখ গুলগুল করে তার পানে চাইতে আরো শান্ত চোখের সাথে চোখাচোখি হলো। চোখ স্থির করেই আলকুসে নুসরাতের পিঠ থেকে নিজের হাত সরিয়ে নিল। ব্যালেন্স হারিয়ে তখনই দুপ করে মাটিতে পড়ল নুসরাত। মেঝেতে পড়ে কোমর ব্যথা পেল। স্বাভাবিক কপাল কুকিয়ে উঠলো কোমর চেপে ধরে। এক হাত ভর দিয়ে উঠে বসলো। নুসরাতকে চিৎকার করে উঠলো গলা ফাটিয়ে। আরশ দাঁত কিরমির নিয়ে নিজের রাগ সামলানোর বৃথা চেষ্টা রপ্ত হতেই নাকের সরু দ্বারা দিয়ে সুরসুর করে লাল তরল গড়িয়ে পড়ল। বিরক্তির সাথে তা আবার মুছলো হাতের তালুতে। নুসরাতের দিকে কিছুক্ষণ লাল চোখ দিয়ে চেয়ে এক টানে বসা থেকে দাঁড় করালো। ফিরেও দেখলো না হাতে ব্যথা পেয়েছে কিনা। আরশ হঠাৎ এমন আক্রমণে নুসরাতের মাথা ঘুরে উঠল। কোমরে ব্যথা আর হাতের ব্যথায় মুখ কুচকাতে টাটিয়ে বাগালে থাপ্পড় পড়ল।
নুসরাতের উপর জমা হওয়া এতক্ষণে রাগ সামান্য কমল না। অতপর রুম কাঁপিয়ে আবারও আর একটা থাপ্পড় পড়লো ডান গালে। নুসরাত বা হাতে বা গাল চেপে ধরল নিজের গাল বাঁচানোর জন্য। আর সেদিকে চোখ বুলিয়ে নিয়ে আবারও ডান গালে বাজিয়ে আরেকটা থাপ্পড় বসালো। নুসরাত দু হাত চেপে রাগে চিৎকার করে ওঠে, তোকে আমি ডিভোর্স দিব কুত্তা, তোর মতো পাটার সাথে সংসার আমি করব না, তোকে আমি বিয়ে করব না, তোর সংসার তুই কর, তোর সাথে আমি থাকবো না, তুই পাটা পাটা পাটা। নুসরাত এক হাত চেপে ধরা গাল ছেড়ে নিজের পকেট থেকে ছুরি বের করলো। সেটা চালাতে যাবে তার পূর্বেই আরেকটা বাজিয়ে থাপ্পড় পড়লো। চোখে অন্ধকার দেখলো মেয়েটা। এবারে থাপ্পড়টা এত জোরালো ছিল নুসরাতের কানে লেগে এসেছে একদম। নুসরাত চোখের পাপড়ি চাপটে শক্ত হাতে ছোটো মুঠো পুড়ে তা আরসের বুকের ভেতর চালাতে যাবে, তার আগেই আরস তার হাত মুচড়ে ধরল। তা ঘুরিয়ে নিয়ে নুসরাতের পিঠের মধ্যে চেপে ধরল। নিঃশেষ পুরো চুর দিয়ে অস্ফুট সুরে বলে উঠল, তুই সংসার করবে, তোর বাপ সংসার করবে, তোর 14 গোষ্ঠী সংসার করবে। তাছাড়া এই ছুরি খেলা অনেক দেখিয়েছিস, আমিও দেখিয়েছি। আক্রমণের পন্থা পরিবর্তন কর, সব পুরাতন হয়ে গেছে। এই দেখ আমার চোখ বাদ দিয়ে গেছে এসব দেখতে দেখতে। নুসরাত হাত চালাতে না পেরে রাগে চিৎকার করে উঠল। আরসের হাতের কবল থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা প্রচেষ্টা করলো। বা হাত দিয়ে আরসকে খামচি দিবে সেটাও আরসের রাগ বাড়িয়ে দিল আরও বেশি। নুসরাত দু হাত এক হাতের সাহায্যে পিঠের কাছে পেঁচিয়ে নিল, তারপর মুচড়ে ধরল। হাত মুচড়ানোর জন্য দু হাতে ব্যথায় জিমজিম করে উঠল। আরসের দিক থেকে তবুও নুসরাত খেপাটে দৃষ্টি সরাল না। রাগে কেমিয়ে উঠে বলল, করবো না আমি তোর সংসার, বিয়ে করবো না আমি তোকে, তোকে ডিভোর্স দিয়েই আমি আরেকটা বিয়েই করবো। কথায় কথায় তুই আমাকে চর তাপ্পড় মারিস। আর ওতে দন্তকপাটি চেপে ধরলো একটার সাথে অন্যটা, দাঁতের সাথে দাঁত পিষে খিসিয়ে বলে উঠল, নুসরাত নাসির, লিসেন কেয়ারফুলি, ইউ আর অনলি মাইন, আই সোয়ার। আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে নিজের জীবনের সাথে জড়ানোর কথা ভাবলেও আমি তোকে নিজ হাতে মেরে ফেলবো। নুসরাত চোখ বন্ধ করে শ্বাস ফেলো শব্দ করে, জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হলো না। চোখের মণিগুলো জর্জর করে উঠলো। আরসের দিকে তাকিয়ে ক্ষিপ্ততার সাথে আওড়ালো, আমি আপনাকে ডিভোর্স দিব, এটাই আমার শেষ কথা। আরস নাকের মধ্যে নিজের বা হাত ঘষল। আজ একটু বেশি জ্বালাপোড়া করছে এই বুলশিটটা। নুসরাতকে ঠেলে পেছনের দিকে নিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত না পিঠ ঠেকে যায় টেবিলের সাথে। পিঠ টেবিলে দেখতেই নুসরাতের মাথা তুলে উপরে তাকালো। আর শক্ত হাতে তার তুতনি চেপে ধরল। কণ্ঠ খাদ্যে নামিয়ে কর্মর করে বলে উঠল, নুসরাত নাসির, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো আজ আমি যে তোমায় মারিনি, আমাকে রাগিও না। নুসরাত চাপা ক্লেশ ভেতরে চেপে চিৎকার করে বলে উঠল, আপনি আমাকে রাগাবেন না, কথায় কথায় গায়ে হাত দেন কেন আপনি? আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। নুসরাত অতিরিক্ত রাগে গলার কাছে কান্না দোলা পাকালো। আরস নুসরাতের চোখে চোখ রেখে হাত ছেড়ে দিল। নিজেদের ভেতর দূরত্ব মেটানোর পূর্বে নুসরাত হাত ঘুরিয়ে এনে আরসের গালে থাপ্পড় মারতে নিল। আরস সামান্য বিরক্ত হলে তো কি থাপ্পড় খেলা শুরু করেছে এই বেয়াদব মহিলা। আরস চাইলে এই মহিলাকে এক হাত দিয়ে তুলে আছাড় মারতে পারবে। কাকে সে তেজ দেখায়? এই ছোটো শরীর নিয়ে নুসরাত দ্রুত বেগে আসা হাত থেমে গেল আরসের বলিষ্ঠ হাতের পিষ্টনে। আরস বুড়ো নাচিয়ে আওড়ালো, নুসরাত নাসির, ইউ আর সো মিন, এতক্ষণ ধরে কি ক্লাস করালাম, নিজের টসটসের গালগুলো কেন তাপড়ে খাওয়াতে উঠে পড়ে লেগেছ? এত যদি আমার হাতের মার খেতে ভালোবাসেন তাহলে প্রথমেই বলে দিতে, আমি না হয় নিজের দায়িত্বে এসে ব্যবস্থা করে দিতাম। তারপর বাজিয়ে দুটো থাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত চোখ কুচকিত করে আরসের পানে চাইতে আরস আর তুতনির বল প্রয়োগ করে চেপে ধরল। প্রহর দৃষ্টি নিক্ষেপ করে এক হাতে কোমর পেঁচিয়ে তুলে বসালো টেবিলের উপর। দাঁড়ালো কণ্ঠে পুরুষালী পুরো ট্যুর দিয়ে সতর্ক বাণী উচ্চারিত হলো, এই ছোটো শরীরে এত তেজ আসে কোথা থেকে? আসার মেরে সব তেজ বের করে দেবো বেয়াদব, বেশি লাফালাফি করবা না, পা দুটো কেটে ঝুলিয়ে রেখে দেবো অসভ্য মহিলা। দুপুর 2:18। আরসের মোবাইলে কল আসলো আননোন নাম্বার থেকে। আরস ফোন পিক করে না আননোন নাম্বার হলে, কিন্তু আজ কি মনে করে কল পিক করলো। ফোন কানে লাগিয়েই হেলো বলার পূর্বে ওপাশ থেকে গম গম সুরে কর্কশ আওয়াজে কেউ বলে উঠল, সৈয়দ আরশ হেলাল, একটু পুলিশ স্টেশনে এসে হাজিরা দিয়ে যান, আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতনের কেস করেছেন। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে হেলাল সাহেব তন্তম মুখে বসে আছেন। হেলাল সাহেব ছাড়া সকলের টুটে মিটমিট হাসি লেগে আছেন। যথাসম্ভব নিজেদের গম্ভীর রাখার চেষ্টা করছেন সবাই, তারপরও টুটেলে ঠিকই হাসির ফোয়ারা বের হচ্ছে। হেলাল সাহেবের কানের কাছে সুফিয়া খাতুন বলে কিছু বলতেই ওনার শক্ত দৃষ্টি নিজের দিকে অনুভব করলেন সুহেদ সাহেব। বাইরের পানে চেয়ে মেকি হাসার চেষ্টা করলেন, তারপর আবার নিজেকে সামলে নিলেন। হেলাল সাহেব হাতের মোবাইল সুহেদ সাহেবের আর সুহেদ সাহেবের দিকে তুলে ধরে শুধালেন, এসব কি? দুজনই চোয়াল জুলে মাথার দুদিকে নাড়িয়ে বুঝালেন, এসব কি তারা জানেন না? হেলাল সাহেব মুখ বোঝার মতো কালো বর্ণের হলো।
শক্ত মুখ বানিয়ে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন। ঝর্ণা, বোন, আমার এদিকে আয় একটু। ঝর্ণা বেগম মাথায় অন্যার টেনে তড়িঘড়ি করে আসলেন ড্রয়িং রুমে। ওনার পেছন পেছন এসে হাজির হলেন লিপি বেগমও। প্রশ্নাত্মক ভঙ্গিতে দুজনে নিজেদের স্বামীদের দিকে তাকালেন। ঝর্ণা বেগম ঈর্ষণ নিচু সুরে জানতে চাইলেন, বড় ভাইয়া ডেকেছেন? হেলাল সাহেব শক্ত হাতে মোবাইলটা ঝর্ণার বেগমের দিকে তুলে ধরে শোনালেন, এসব কি? ঝর্ণা বেগম সামান্য থমকালেন স্ক্রিনে থাকা ভিডিওর দিকে চেয়ে। পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন রুহিনী। ভিডিওটা দেখেই বুঝতে দেরি হলো না এসব কার সাজে। ইচ্ছে করলো এখান থেকে নিজের জাটা ছুঁড়ে মারতে বেয়াদব ছেলেটার উপর, কিন্তু সম্ভব হলো না, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ঝর্ণা বেগম টুক চেপে ধরে নীরবে চোখ চামিয়ে নিলেন। কথা বের হলো না। হেলাল সাহেব চিৎকার করে উঠলেন, বাড়ির বউ মেয়েদের ভিডিও এখানে কি করে? কে সব আপলোড করেছে? তোর ছেলে এই ভিডিও আপলোড করেছে? আর মেয়েদের মাথায় ওড়না কোথায়? হেলাল সাহেব ক্রোধিত গলায় আওয়াজ দুতলার প্রতিটি রুম ভেদ করলো। আবারও তিনি চোয়াল শক্ত করে বলে উঠলেন, কথা কেন মুখ থেকে বের হচ্ছে না? ইরহাম এখানে কি হচ্ছে? আহান এখানে কি করছে? নাসিরের বউ এখানে কি করছে? বাড়ির মানুষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসলো? উত্তর দাও। হেলাল সাহেবের পাশে বসে থাকা আরও উস্কে দিলেন সুফি খাতুন। সুফি খাতুন এমন কাণ্ডে সকলে বিমূর্ত হয়ে গেলেন। রুহিণী লজ্জায় দুপাশে মাথা নাড়ালেন। চোখ মেঝেতে নামিয়ে স্থির দাঁড়িয়ে রইলেন ঝর্ণা। হঠাৎই কেঁপে উঠলেন বয়ে। ভদ্রমহিলার চোখে এইসব পানির স্পর্শ দেখা গেল। চোখ চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। ক্ষুদ্রমুখে আদার নামলো। জাইন বাড়ির ভেতরে ঢুকতেই এমন অবস্থা দেখে কপালে সামান্য বাজ পড়ল। ব্রু কুঞ্চিত করে শুধালো, কি হয়েছে? হেলাল সাহেব ক্রোধিত ভরা চোখ ঘুরে গেল জাইনের দিকে। দাঁতের মাড়ি চেপে চেপে আওড়ালেন, নিজের বউয়ের খোঁজ খবর রাখো। তোমার বউ কী করে বেড়েছে তার খেয়াল আছে? জাইন ব্রু সামান্য উঁচিয়ে এসে বসলো হেলাল সাহেবের সম্মুখে। নিজের অক্ষিগুলোকে সামনে চেপে ধরা ডিভাইসটার দিকে তীক্ষ্ণ আঁকি মেলে কিতকাল দেখলো। অতঃপর পায়ের উপর পা তুলে বসে উত্তর করলো, বউয়ের খোঁজ খবর রাখবো কেন? বউ কি পালিয়ে যাচ্ছে নাকি? আজব কথাবার্তা বলেন আপনি। আর এমনি এমনি চিৎকার করে নিজের ব্লাড প্রেশার বাড়াচ্ছেন কেন? পরে অসুস্থ হয়ে হাই উতাস করবেন বলে। আপনার এই কাজটা বড়ই অদ্ভুত। ছোটো একটা জিনিস টেনে টেনে লম্বা করে ফেলেন, এটা কোনো বিষয় হলো? আর যদি বেশি সমস্যা হয় এটা নিয়ে, তাহলে সাইবার ইউনিটের সাথে কথা বলে সব জায়গা থেকে ভিডিওগুলো সরিয়ে ফেললেই হয়। সামান্য বিষয় টেনে কীভাবে লম্বা করা যায় তা আপনার থেকে শেখা উচিত, অ্যানোয়িং পার্সন। জাইন শক্ত কথা। হেলাল সাহেব চোয়াল জ্বলে পড়ল। এতক্ষণ বাঘের মতো গর্জন করলো, এবার বেচা বেড়ালের মতো মুখ বানিয়ে রইলেন। জাইন শার্টের হাতা বাজ করে ঠিক করে নিয়ে হাতা গুটাতে গুটাতে উঠে দাঁড়ালো। গম্ভীর গলায় বলে উঠল, আমি কথা বলে নিব, আর যেন ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে না দেখে। বৌমা, আম্মু, যার যার কাছে যান আপনারা। আর দাদি, আপনি উস্কে দেওয়ার কাজটা খুব ভালো পারেন, মাইন্ড ব্লোয়িং, এগিয়ে যান। শহীদ সাহেব উল্টো পাশ ফিরে হাসলেন। সুফি খাতুনের মুখ কালো হয়ে গেল। জাইনের পানে তীক্ষ্ণ চোখে চেয়ে তাকে ভালোভাবে পরখ করতে বললেন না। পুলিশ স্টেশনে পায়ের উপর পা তুলে বসে আছে নুসরাত। তার এক পাশে আহান, অন্য পাশে ইরহাম। দুজনই সাক্ষী হিসাবে বসে। কর্মকর্তা মিন্ময় তুষার একবার সামনে বসা ভদ্রমহিলার দিকে চোখ তুলে তাকিয়ে তাকে অবকলন করে চোখ নামিয়ে নিয়ে নিজের টেবিলের দিকে জানতে চাইলেন, জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নুসরাত চোখের পানি মুছে নিল। চোখের পানির অস্তিত্ব নেই, তারপরেও এমন করলো। শব্দ করে নাক টেনে বলে উঠল, আপনি কেস ফাইল করুন ওই বেটার নামে। নারীর নির্যাতনে যেই দিয়ে দ্বারা আছে সবগুলো আপনি না জানলে আমি বলে দিচ্ছি। ধারা 7, ধারা 354, ধারা 394, ধারা 395, সবগুলো দ্বারা ওই পাটার উপর অ্যাপ্লাই করেন। আপনি চাইলে আরও 2-1টা নিজের ইচ্ছা মতো বসাতে পারেন। মিন্ময় তুষার টুট টিপে নুসরাতের দিকে তাকালেন। মৃদু আওয়াজে বললেন, আপনি পা নামিয়ে বসুন, তারপর কথা বলুন। ফার্স্টে একটু পানি খেয়ে নিন। নুসরাতের দিকে পানি বাড়িয়ে দিল মিন্ময় তুষার। নুসরাত পুলিশ নামক এই বাদাম্মা কর্মকর্তাকে দেখে বিরক্ত হলো। নাক চেনে বলে উঠল, আগে এফআইআর কাটুন, তারপর পানি খাবো। মিন্ময় তুষার জিজ্ঞেস করলো, আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছেন? নুসরাত বিস্ময় নিয়ে শুধালো, কীভাবে মেরেছে মানে কি? আপনি কি দেখতে চাচ্ছেন আমাকে আবার মেরে আপনাকে ওই পাটা দেখাক? মিন্ময় তুষার টুট টিপে বলল, আমি এটা বলতে চাইনি মিসেস। নুসরাত হাত থামিয়ে দিল। শক্ত কণ্ঠে বলে উঠল, মিসেস না, অন্য কিছু বলুন। মিন্ময় তুষার মাথা নাড়লেন, শুধালেন, আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছে? পিঠে মেরেছে নাকি হাতে? নুসরাত নিজের গাল বাড়ি দিয়ে বলে উঠল, গালে মেরেছে, গনে গনে ছটা। এবার নারী নির্যাতনের কেস ফাইল করুন। মিন্ময় তুষার অবাক কণ্ঠে বললেন, মাত্র 6টা? তো 6টা কি আপনার কাছে কম মনে হচ্ছে? না না, তেমন কিছু না। নুসরাত বলল, আপনি চাইলে আমি প্রমাণ দেখাতে পারি। এর জন্য 2জন সাক্ষী নিয়ে আসছি। এই যে এই 2জন আমাকে পেটানোর সময় ওই জায়গায় উপস্থিত ছিল। আহান আর ইরহাম জ্বরের অবস্থায় কাইল। নিবু নিবু চুকে চেয়ে 2জন মাথা নাড়ালো।
মৃন্ময় তুষার গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আপনার স্বামী আপনাকে মারধর করলো আর আপনি মার খেতেই থাকলেন, কোনো বিরোধিতা করলেন না, ওনার বিরুদ্ধে নিজের কোনো পদক্ষেপ নিলেন না। নুসরাত দুঃখী মুখ বানিয়ে কপালে হাত রাখলো। জ্বরের প্রকোপ বেড়েছে সময়ের সাথে। চোখের পানি কাপড়ে মুছে নিয়ে বলে উঠল, ওই পাটার সাথে আমি কি পারবো? ওই বেটা গরুকে আমি দুটো গালিও দিতে পারিনি। মহিষের মতো শক্তি সুধীর বাইয়ের। মৃন্ময় তুষারের পেট টেলে হাসি আসলো। তারপরও হাসি পেটে চাপলো। সে একজন কর্মকর্তা, এভাবে হাসাবে মানা। তাই বলে উঠল, তা তো বুঝতেই পারছি, আপনি কেমন গালি দিতে পারেননি। নুসরাত বলে উঠল, আপনার গল্প রাখেন নিজের কাছে, এখন ধারা 7 উনার নামে অ্যাপ্লাই করেন। মৃন্ময় তুষার বলল, ধারা 7 তো অপহরণ, এটা কিভাবে হলো? 2 সপ্তাহ পূর্বে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছে কুত্তাটা। মৃন্ময় তুষার কিছু বলার পূর্বেই নুসরাত বিরক্তির সাথে তার কথা কেটে দিল। চোয়াল শক্ত করে বলে উঠল, কাটেন ভাই নারী নির্যাতনের সকল দ্বারা, নাকি আবার বলে দেবো কোনটা কি? আহান আর ইহাম চোখ বুজে চেয়ারে শুয়ে পড়ল মাথা এলে। জ্বরের জন্য মাথা তুলে দাঁড়াতে পারছে না। আর এই মহিলা তাদের নিয়ে আসছে সাক্ষী দিতে। এর চেয়ে ঢের ভালো এখানে বসে বসে এক ঘুম দেওয়া। মৃন্ময় শুধালেন, আপনি লয়ের স্টুডেন্ট? নুসরাত কাটকাট করতে বলল, আরে দূর না, লয়ের স্টুডেন্ট হতে যাব কেন? এখানে আসার আগে তারাগুলো দেখে এসেছে। এখন কেস করেন তাড়াতাড়ি, সাথে বাল্যবিবাহের কেস দিবেন আমার মরহুম দাদার নামে, আমার স্বামীর নামে। 7.5 বছরের একটা মেয়েকে সে কীভাবে বিয়ে করলো এর জন্য। মৃন্ময় চোয়াল ঝুলিয়ে বসে রইল। আসলে সে কথা বলার বাসা খুঁজে পাচ্ছে না। হাতের কাছে থাকা রেজিস্টার খাতা নিয়ে শুধালো, আপনার স্বামীর নাম? নুসরাত চটপট উত্তর দিল, সৈয়দ আরশ হেলাল। মৃন্ময় খাতায় লেখায় হাত থামল। পুছিয়ে আবার নিশ্চিত হওয়ার জন্য বলে উঠল, আপনার স্বামীর নাম কি আবার বলুন। কানে কম শুনেন নাকি? আমি আর বলতে পারবো না, যা শুনেছেন তাই লিখুন চুপচাপ। এসব ছোটো ছোটো কথা বলেন নিজের মহামূল্যবান সময় নষ্ট করার কোনো ইচ্ছেই আমার নেই। মৃন্ময় অদ্ভুত চোখে নুসরাতকে কিছুক্ষণ দেখলো। এতক্ষণ যে বকর বকর করে সময় নষ্ট করলো তার বেলা কিছু না, আর সামান্য এক কথা দুবার জিজ্ঞেস করায় তার সময় নষ্ট হয়ে যাবে বলে এই মহিলা। অদ্ভুত। মৃন্ময় তুষার জিজ্ঞেস করলো, আপনার স্বামীর নাম্বার দিন। নুসরাত জোর জোর করে বলে গেল নাম্বার। মৃন্ময় নিজের মোবাইলে ফোন দিয়ে কল লাগালো আরশের নাম্বারে। পাশ থেকে ফোন পিক হতেই বলে উঠল, সৈয়দ আরশ হেলাল, একটু পুলিশ স্টেশনে এসে হাজিরা দিয়ে যান। আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতন কেস করেছেন। কথাটা শেষ করে মুখের উপর ফোন কেটে দিল। অপাশে উত্তরের আশা করল না। নুসরাত নড়েচড়ে বসলো। মৃন্ময় বলে উঠল, আপনার স্বামী আসার পর সব ক্লিয়ার হবে। নুসরাত বলে উঠল, কি ক্লিয়ার হবে? সোজা লকাপে ঢুকে পশ্চাতে কয়েকটা বাড়ি লাগিয়ে দিবেন, এর বেশি কিছু করবেন না। মৃন্ময় গম্ভীর মুখ বানিয়ে বসে রইল সামনের চেয়ারে। নুসরাত কিছুক্ষণ চুপচাপ থেকে বিরক্ত হয়ে গেল। পাশে তাকিয়ে দেখলো ইরহাম আর আহান ঘুম দিচ্ছে, তাই নিজেও চোখ বুজে নিল। মৃন্ময় ভেতরে ভেতরে এদের অবস্থা দেখে অবাক হলো। সবগুলো পুলিশ স্টেশনে এসে ঘুমাচ্ছে। নুসরাতকে উদ্দেশ্য করে মৃন্ময় জানতে চাইল, এটা কি আপনার শ্বশুর বাড়ি যে ঘুমাচ্ছেন এখানে? নুসরাত নাক টেনে নিয়ে বলে উঠল, আরশ বাড়ি না আসা পর্যন্ত এটাই আমার শ্বশুর বাড়ি, এখন ঘুমাতে দিন, ডিস্টার্ব করবেন না তো। নুসরাত এক চোখ খুলতে প্রথমে অক্ষকুটরে বাসল চশমা পরিহিত পুরুষালী দুটো চোখ তার উপর ঝুঁকে আছে। দুটো চোখ বললে ভুল হবে, পুরো শরীর তার দিকে ঝুঁকে আছে। নড়চড়ে পাশে তাকাতেই দেখল মৃন্ময় এবং এর চেয়ারে সে বসে। বিস্ময়ে কবলিত চোখগুলো তড়িৎ আশেপাশে ঘুরে গেল মৃন্ময়কে খোঁজার উদ্দেশ্যে। না, নেই, কোথাও পুলিশ অফিসারটা। এক হাত গাড়ি রেখে মাথা কাত করে কানে আসলো, ঘুম শেষ মিসেস। নুসরাত থমকে গেল। গাড় কাত রেখেই অভাবেই আরশের পানে নিজের পরিপূর্ণ দৃষ্টি নিবিষ্ট করলো। এত ঠান্ডা আচরণ সে আশা করেনি আরশের কাছ থেকে। এতটা কুল কিভাবে এই লোক? নুসরাত বুঝলো ঠিক গাপলা আছে এখানে, তাই নিজের জায়গায় স্থির থেকে শুধালো, কতক্ষণ হলো এসেছেন? আরশ নুসরাতের থেকে চোখ সরিয়ে হাতের কালো বেল্টের ঘড়ির দিকে তাকালো। রুলেক্স সাবমেরিন ঘড়ির দিকে চোখ রেখে পুরো চোট নাড়িয়ে আওড়ালো, 3 hours 39 minutes and 30 seconds। নুসরাত মাথা নাড়ালো, উঠে বসতে যাবে, নাকে ধাক্কা খেলো পুরুষালী শরীর থেকে বেশি আসা করা গামের সাথে কুস্তির গ্রান। নুসরাত ঠিক বুঝে উঠতে পারলো না আসলে কিসের গ্রান এটা। চুর টিপে আর চোখে দেখলো আরশকে। আরশ কি বাবাকে নুসরাতের দিকে সামান্য ঝুঁকে আসতেই গ্রানটা আরো কড়াভাবে তার নসারন্দে ভেতর দিয়ে সুরসুর করে ঢুকে গেল। অতিরিক্ত কোনো কিছুই গ্রান সহ্য করতে পারে না নুসরাত, তাই নাক টেনে হা হা বলে হাঁচি দিয়ে উঠল। হাঁচির সাথে মুখ থেকে কিছু জিনিস এসে লাগলো আরশের অফ শোল্ডার টি শার্টে। আরশ বিরক্ত হলো। পুরুষালী চুর জুড়া নাড়িয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, হোয়াট ইজ দিস নুসরাত নাসির, যত সব ছোটলোকি কারবার। নুসরাত টিপ টিপ চোখে
তাকালো আরশের দিকে। আরশ বিরক্ত হয়ে নিজের কাপড় মুছতে মুছতে দমকে উঠল। গেট দ্য ফাক আউট নুসরাত নাসির। নুসরাত গুলাচ্ছে চোখে তাকালো। কি হলো এই মুহূর্তে? এই লোকের এমন রং পাল্টে গেল কেন? অবাক চোখে তাকিয়ে থাকতে কানে এসে আবারও শক্ত কণ্ঠে জাজ মিশ্রিত চিৎকার লাগলো, আই সেড গেট আউট। নুসরাত উঠে দাঁড়ানোর পূর্বেই আরও হাত টেনে দাঁড় করালো তাকে। অস্বাভাবিক গরম গা উপলব্ধি হলো তার। শক্ত করে ধরে রাখা হাতটা কিছুটা নমনীয় হয়ে আসলো। এক হাতে নুসরাতের কবজি চেপে ধরে বের করতে করতে বলে উঠল, আর ইউ নট লিসেনিং টু হোয়াট আই এম সেইং? আই এম টেলিং ইউ, গেট দ্য ফাক আউট অফ হেয়ার, গ। নুসরাত নিজের হাত ছাড়িয়ে নিল আরিশের হাতের মুঠো থেকে। সে কি যাচ্ছে না? এমন টেলে বের করছে কেন? আর ওই পুলিশ অফিসার মরছে কোথায়? নির্ঘাত আরশের থেকে টাকা খেয়ে বেগেছে। নুসরাত এখানে দাঁড়িয়ে বেরিল। ওই পুলিশ অফিসার এর ব্যান্ড বাজাবে সে? এত বড় সাহস! নুসরাত নাসিরের সাথে ধোঁকা বাজে। একে ওর জেলের ভাত খাওয়াবে, কোর্টে আপিল করবে পুলিশের নামে, তারপর দুটোকে জেল ঢুকাবে। নুসরাত নাসিরের সাথে পাঙ্গা এত সহজ না নুসরাতের হাত থেকে রেহাই পাওয়া। সবগুলো জেলে পুরে ওদের সব সম্পত্তি হাতকে নিবে সে। হাঁ করে শ্বাস মুখে পুরে গাল ফুলিয়ে নিল। বড় বড় পা ফেলে যখন সামনে যাওয়ার জন্য অগ্রসর হবে, কানে বাজলো দুটো শব্দ, যা পেছন থেকে আরশ তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে। এই দুটো শব্দ নুসরাতের রাগ বাড়াতে ভালো কাজ করলো। চাপের মতো ফোনা মেলে হিসে শুধালো, কি বললেন আবার বলুন। আরশ নুসরাতের দিকে চেয়ে থেকে গম্ভীর আওয়াজে টুথ নাড়িয়ে থেমে থেমে বলল, ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত ফুস করে উঠল, দাঁতের মাড়ি চেপে আবার জাত মিশিয়ে বলে উঠল, সেইট অ্যাগেইন। আরশ সিগারেটে চুটি কুচলো, আরাম করে বসে টুথ নাড়িয়ে আওড়ালো, ফাক ইউ মিসেস আরশ। নুসরাত রাগে তরতর করে কেঁপে উঠল। হাতের মুঠো শক্ত করে চেপে ধরে নিজের রাগ সামলানোর বৃথা প্রয়াস জারি করে দাঁত খেঁচিয়ে আবারও বলে উঠল, সেইট অ্যাগেইন, ইট ওয়ানা হেয়ার ইট। আরশ মৃদু হাসি দিল, যা নুসরাতের রাগের পরিধি বাড়িয়ে দিতে কাজ করলো। শুধালো, ডিড ইউ ফাকিং লাইক ইট দ্যাট মাচ? নুসরাত নাসির, ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান ডু ইট ফর রিয়েল। বাই দ্য ওয়ে, ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত শব্দ করে শ্বাস ফেল। আরশের যদি কোনো অদৃশ্য জিনিস দেখার শক্তি থাকতো তাহলে দেখতে পেত। রাগে নুসরাতের মাথার উপর দিয়ে ধোঁয়া উঠছে টকবক করে। নুসরাত হাতের মুঠ পকেটে পুরে নিয়ে বলে উঠল, ওয়েন বেবি, আই এম ডেসপারেটলি ওয়েটিং ফর দিস, কাম ক্লোজার, গড প্রমিস আই উইল ফাকিং কিক ইউর ডিক সো হার্ড। আরশ উপহাস করে হাসলো নুসরাতকে। টুটকুচকে নিয়েই যে ও চুর বদলে ফেললো। দাঁড়ালো ক্লিন শেপ চোয়ালে হাত বুলাতে বুলাতে আওড়ালো, ও রিয়েলি ওয়াইফি। নুসরাত রেগে থেমে মেরে এগিয়ে গেল আরশের দিকে। পকেটে থাকা আপেল কাটার ছুরি শক্ত করে হাতের তালু চেপে ধরল। শক্ত হাতে সেটা আরশের বুকে বিদ্ধ করার পূর্বেই আরশ নুসরাতের হাত তার সুপুষ্ট পুরুষালী হাতের আয়ত্ত এনে মুচড়ে পিঠে চেপে ধরল। কণ্ঠের নিচে নামিয়ে হিসে কানের লতির কাছে টুট চেপে আওড়ালো, মেয়ে মানুষ পেটানো আমি দু চোখে ঘৃণা করে, কিন্তু সেটা যদি তুই হস তাহলে অন্য ব্যাপার। নুসরাত গাড় বাঁকিয়ে নিয়ে বলে উঠল, জি, বউ পিটানো তো গর্বের কাজ। আরশ নিজের খসখসে হাতের সাহায্যে নুসরাতকে কুড়িয়ে কুলিয়ে বসিয়ে দিল। তখনও এক হাত আটকে আরশের মুঠের মধ্যে। আরশ গলা নামিয়ে বলল, বেয়াদব মহিলা, এটাকে বউ পেটানো বলে না, শাসন বলে। কখন বউকে কী দিতে হয় তা আরশ হেলাল খুব ভালো করে জানে। আর তোকে এই মুহূর্তে কয়েক গা দেওয়া জরুরি, তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আরশ নুসরাতকে অভাবে চেপে ধরে রাখল। ধীরে ধীরে মেয়েটা শান্ত হয়ে যেতেই সামান্য বিরক্ত হল। কানের কাছে টুটে গিয়ে নিয়ে মৃদুস্বরে বলে উঠল, নুসরাত নাসির, ফাক ইউ। নুসরাত ছেদ করে উঠল না, নীরবে বসে রইল। কিন্তু ভেতরে ভেতরে রাগের পারদ ছুঁয়ে ফেলেছে আকাশ বরাবর। তিক্ত শ্বাস ফেলল সে। আরশের কথা শব্দ করে হেসে ফেলে উত্তর দিল, ফাক মি প্লিজ, ইউ কুড নট ইভেন হ্যান্ডেল মি। নুসরাতের কথা শেষ হওয়ার আগে সে গিয়ে ছিটকে পড়ল। শক্ত মেঝেতে পড়তেই কবজার হাড্ডি ব্যথা লেগে তা অসাড় হয়ে উঠল। এক হাতে সাহায্য অন্য হাত চেপে উঠে বসতেই আরশ চিৎকার করে উঠল, গেট দ্য ফাক আউট নুসরাত নাসির, আই সেড গেট আউট। নুসরাত এত অপমান সহ্য করতে পারল না। রাগে চুকে আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দপ পা বের হয়ে আসলো। এই গরুকে সে উচিত শিক্ষা দিবে। এই মুহূর্তে কোনো বুদ্ধি মাথায় আটছে না। বাড়ি গিয়ে একটা দীর্ঘ ঘুম দিতে হবে, তারপর এই আরশের ব্যবস্থা করবে। পুলিশ স্টেশন থেকে বের হতে হতে দেখা হলো মৃন্ময়ের সাথে। নুসরাত এক আঙ্গুল তুলে শাসালো তাকে, আপনার নামে কেস করব দুকাবাজির। আরশ ভাইয়ের টাকা খেয়ে আমার সাথে দুকাবাজি। এই নুসরাত নাসির কখনো দুকাবাজিদের মাফ করে না। আপনার নামে কোর্টে আপিল করব, যদি প্রয়োজন হয় হাই কোর্টে যাব, তবু আপনাকে হাজতে ঢুকাবো। নুসরাত, আহান আর ইহাম গাড়িতে উঠে বসতে বলে এগিয়ে গেল। হঠাৎ কিছু মনে হতোই মিন্ময়ের সামনে এসে দাঁড়ালো, কোমরে হাত রাখাল শুধালো, জায়গা জমি আছে? মিন্ময় আকস্মিক এমন প্রশ্নে হকচকালো। তড়িৎ গতিতে মাথা নাড়ালো উপর নিচ। নুসরাত তর্জনীর আঙ্গুল টুটে রেখে মিনমিন বলে
এবার সব সম্পত্তি আমার হয়ে যাবে। একে হাজতে পাঠিয়ে সব কবজা নিয়ে আসতে হবে। মৃন্ময় এক হাত পকেটে ঢুকে গম্ভীর কণ্ঠে বলল, সম্মান দিয়ে কথা বলুন। নুসরাত কপালে বাজ ফেলে একবার তেসা চোখে তাকিয়ে চোখ উল্টে ফিরিয়ে নিল যেন মৃন্ময় কোনো আবর্জনা। টুটের কোণে নুচিয়ে বলে উঠল, সম্মান মাই ফুড। যার কোনো সম্মানই নেই সে আবার সম্মান চায়। কুসকুরদের সম্মান আমি দেই না। সাইডে হাঁটেন তো। মুখের সামনে এসে দাঁড়িয়ে আছে আবার। ধীরে ধীরে দিনের আলো নেমে গেল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে গিয়ে থামলো 6:59। নাসির মঞ্জিলে আসা সৈয়দ বাড়ির মানুষ বিদায় নিয়ে বের হয়ে সেখান থেকে। ঘড়ির কাঁটা 7টা টেকতে গায়ে ধাক্কা লাগলো নুসরাতের। চোখ সামান্য করে নিজের জন্মদাত্রী মাকে দেখে আবার বুঝলো তা সে। নাজমিন বেগম আবার তন্ত্রচটির আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেন। নুসরাত আবারও নিবু চোখে চেয়ে ঘুমানোর পায়তারা করতেই নাজমিন বেগম নিজের জুতো পা থেকে খুলে হাতে নিয়ে নিলেন। সেটা চোখে লাগতেই নুসরাত লাফ দিয়ে উঠে বসলো। অবাক চোখে জুতোর দিকে চেয়ে চেয়ে বিরক্ত সহিত আওড়ায়, কী হয়েছে কি? তুমি আমাকে ঘুমাতে দিবে না? নাজমিন বেগম চোখ রাঙ্গালেন, রাগী গলায় জানতে চাইলেন, এমন গুড়া গাদা বেছে ঘুমাচ্ছিস কেন? নুসরাত অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, গুড়া গাদা কবে বেচলাম আজব? ঘুমানোর আগে তো কোনো গুড়া গাদা বেচিনি। আর বেঁচে থাকলে তো বা টাকা কোথায়? আমি জানি আমার টাকা নির্ঘাত তুমি মেরে দিয়েছ। চুপচাপ টাকা বের করে আমার হাতে দাও, নাহলে আজকে এই বাড়ি বোম মেরে মহাকাশে উড়িয়ে দেবো। নাজমিন বেগম টাস করে বাড়ি বসালেন নুসরাতের পিঠে। নুসরাত পিঠ কুচো করে নিল, বিছনা কুচকে গেল বেতায়। বিরক্তির সাথে ডেকে উঠল, আম্মা। নাজমিন বেগম চোখের রাঙ্গানি খেয়ে নুসরাত নিজের ওভার অ্যাক্টিং বন্ধ করে দিল। টুটে কুঞ্চন করে উঠে বসে মিনমিন করে আওড়ায়, একবার ধনী হয় নাই, তারপর এই বাড়িকে ট্যাং দেখাবো ট্যাং। নাজমিন বেগম নুসরাতকে ব্যাং দিয়ে বললে, জীবনেও ধনী হতে পারবি না, আর এই বাড়ি থেকেও ট্যাং দেখাতে পারবি না। এখন উঠ আম্মা, আরেকটু ঘুমাতে দাও, প্রমিস। উঠে যাব 10 মিনিট পর। নাজমিন বেগম বিরক্ত হলেন নুসরাতের প্রতি। হাত বাড়িয়ে নাইট স্ট্যান্ড থেকে এসির রিমোট নিয়ে তা চেপে বন্ধ করে দিলেন। নুসরাতকে ট্রেনে তুলে বসাতে বসাতে বলে উঠলেন, এমন বয়সের মতো পরে পরে ঘুমালে তোকে রিস্কাওয়ালাও বিয়ে করবে না। নুসরাতের সারা শরীর বার ছেড়ে দিল। নাজমিন বেগমের কথার সাথে মিলিয়ে নির্লজ্জের মতো গলা টেনে উচ্চ শব্দে গেয়ে উঠল। গান শেষ করে খিটখিট করে হেসে উঠল। নাজমিন বেগম কিছুক্ষণ তেরা চোখে মেয়েকে দেখে নিজেও হেসে দিলেন। নুসরাত গলা ফাটিয়ে গান গেয়ে গিয়ে দোতলা থেকে নাজমিন বেগমের পিছু পিছু নামলো। ইরহাম গানের গলা ভালো। ইরহাম এখন ভালো থাকায় নাসির মঞ্জিলে এসেছে সে, তাই নিজেও নুসরাতের সাথে গলা মিলিয়ে দুজনে একসাথে গেয়ে উঠল, আকাশ থেকে নামবে পরি। পরের লাইন গাওয়ার আগেই গলার কাছে আওয়াজ থেমে গেল। নাসির সাহেব সাথে সাথে কথা বলে আরশ ভেতরে ঢুকছে, তার দিকে স্থির চোখ। নুসরাত আলগুসেন চোখ সরিয়ে নিল, না দেখার মতো করে চলে গেল কিচেনে। কিচেনে যেতেই দেখলো নাজমিন বেগম নাস্তার পিরিচ ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছেন। নুসরাত অবাক হলো, এগুলো তার মায়ের জাদুঘরে রাখা থাকে, তাহলে সেখান থেকে এগুলো বের হলো কিভাবে? নুসরাত নাজমিন বেগমের জাদুঘর থেকে বের করা গ্লাসে পানি হাতে নিতে কচি বাঁশের বাড়ি পড়লো হাতে। নাজমিন বেগম বড় বড় চোখে চেয়ে আদেশ দিলেন, যেখান থেকে নিয়ে এসেছিস চুপচাপ ওখানে রেখে আয়। নুসরাত বিরক্তি নিয়ে গ্লাস রেখে দিল সিঙ্কে। কপালে বাজ ফেলে জিজ্ঞেস করলো, কে এসেছে? এত নাস্তাই বা কার জন্য করেছ? নাজমিন বেগম ব্যস্ত সুরে বললেন, ইসরাতের বিয়ের শপিং নিয়ে কথা বলতে এসেছিল তোর বড় আব্বু, আর তো বেশি দিন নেই, আর কথা পাকাপাকি করে গিয়েছেন। নাজমিন বেগম নুসরাতকে জানালেন, আজ কত তারিখ? নাজমিন বেগম বললেন, আজ আগস্টের 1 তারিখ। নুসরাত মাথা বাড়িয়ে কিচেন থেকে বের হলো। ড্রয়িং রুমে এমনভাবে পার করলো যেন আরও সেখানে বসেই নেই। শক্ত পায়ে এগিয়ে যেতে যেতে বাঁকানুশ্রীর মাঝে ইসরাতের সাথে দেখা হলো। সে নিচে নামছে। ইসরাত পাশ কাটিয়ে নামতে যাবে, নুসরাত আবারও তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ইসরাত অন্য পাশে ঘুরতে গেলে সেখানেও গিয়ে নুসরাত ইসরাতের মুখের সামনে দাঁড়িয়ে পড়ল। দীর্ঘ শ্বাস ফেলে ইসরাত শুধালো, কী হয়েছে? হ্যাঁ মা, সামনে এভাবে দাঁড়িয়ে আছিস কে? নুসরাত মুখ থেকে বিকট শব্দ বের হয়ে আসলো। নিজেকে শূন্যে বাসতে দেখে বয়স সংখ্যায় মুখ ফ্যাকাশে বর্ণ হলো। দুহাত নুসরাতের গলায় পেঁচিয়ে ধরে চোখ বড় বড় করে উপরের দিকে তাকাতেই দেখলো নুসরাত দাঁত কেলিয়ে আসছে। মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে চিৎকার বেরিয়ে আসলো, আব্বু বাঁচাও, এই পাগল মহিলা আমাকে এখান থেকে ফেলে দিবে। পড়া শেষ হতেই নুসরাত ইসরাতকে ওভাবে ধরে রেখায় গুড়গুড় ঘুরতে লাগলো। মেয়েলি হাতের তালু দিয়ে আরও শক্ত করে চেপে ধরে মৃদু সুরে বলে উঠল, কংগ্রাচুলেশন মিসেস জাইন। নাসির সাহেব নিজের জায়গা থেকে উঠে এসে নুসরাতকে বলে উঠলেন, পড়ে যাবে তো, ইসরাতকে নিচে নামাও। ইসরাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আম্মু ফেলে দিবে আমায়, একে থামাও। পরপর দুপ করে শব্দ হলো। সিঁড়ির মাঝে পড়ে থাকা ইসরাত কুকিয়ে উঠল কোমর চেপে। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে দুহাত চাড়লো ময়লা চাড়ার মতো। বিরক্তি ভঙ্গিমায় কালছে থেকে বলে উঠল, বিরক্তিকর, এসব নিব্বি নিয়ে কে সংসার করবে? বেচারা জাইন ভাই। মুখ দিয়ে চুকচুক করে শব্দ বের করলো। এক হাতে পকেটে ঢুকে সদর্পে হেঁটে চলে গেল সামনে। নাজমিন বেগম পেছন থেকে ফেস ফেস করে জানতে চাইলেন, ওকে ফেলে দিলে কেন? নুসরাত বলল,
ও আর আব্বা বলল ফেলে দিব, তাই ফেলে দিয়েছি। ওরা আমার শক্তি সামর্থ্যের দিকে আঙ্গুল তুলেছে, আমি অপমানিত বোধ করেছি। অতিরিক্ত অপমান মাথায় উঠে সার্কিট হিট করে যান্ত্রিকভাবে চলাচল বন্ধ হয়ে গেছে, তাই কাজটা সত্যি করে দেখালাম। কথা শেষে নুসরাত নিজের রুমের দিকে চলে গেল গা দুলিয়া। আরশ তীক্ষ্ণ চোখে অবকলন করলো করিডোর পার করা নুসরাতকে টান টান হয়ে দাঁড়িয়ে। সৌষ্ঠবম রেখা সম্বলিত হাতগুলো ঢুকলো ঠিক কোয়ার্টার প্যান্টের পকেটের বতন, যে বা এক পাশ থেকে অন্য পাশে ঘুরিয়ে গালে নিয়ে চুকা করে রাখলো। ততক্ষণে দুই একবার চুকাচুকি হয়ে গিয়েছে তাদের। নুসরাত অনীহা নিয়ে সেই দুই একবার চোখ সরিয়েও নিয়েছে। আরও শান্ত মনের নির্মলতা সহিত শুধু দেখলো নুসরাতের অঙ্গভঙ্গ। তাকে যে ইগনোর করছেন তাও খুব ভালো করে টের পেল। আরশের আকিদয় হঠাৎ আটকায় পর্দা বেদ করে উকি দেওয়া মেলি মাথাটা। টুটের উপর হাত রেখে তির্যক হেসে নুসরাত ইসরাতকে শুধালো, ব্যথা পেয়েছেন মিসেস জাইন? উফ, দুঃখ পাইলাম, কষ্ট পাবেন না আপনি।